আপনারা এতক্ষণ হাসান আজিজুল হক দেশভাগের অন্তঃশীলকার শিরোনামে প্রবন্ধ আলোচনা শুনলেন এবার সভাপতির ভাষণ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মহাপরিচালক মহোদয়কে তার সভাপতির ভাষণ প্রদানের জন্য স্বাগত জানাচ্ছি। তিনজন কথা সাহিত্যিক এবং একজন কবির মাঝখানে নিকান্তবি সদৃশভাবে এতক্ষণ বসেছিলাম এবং এটা খুবই ভালো হয়েছে যে আমাদের এখনকার অগ্রগণ্য কথা সাহিত্যিকরা আমাদের অপেক্ষাকৃত পুরনো বড় কথা সাহিত্যিক সম্পর্কে আলাপ করেছেন। আমরা এগুলো গ্রন্থাকারে সংরক্ষণ করব এবং আমি জানি যে বছর 10 বা 15 পরে এগুলো অত্যন্ত মূল্যবান আলোচনা হিসাবে পরে পাঠকরা পড়বেন। যে কথা সাহিত্যিকরা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আরেকজন কথা সাহিত্যিককে আলোচনা করেছেন। আমি আমার আলোচনায় আমার নিজের হাসান আজিজুল সম্পর্কে আমার নিজের একটা পজিশনে শেষ পর্যন্ত নিষ্ঠ থাকবো। তিনি তার মৃত্যুর পরে আমরা কিছু আলোচনায় এবং পরে লিখিতভাবে এই ব্যাপারগুলো প্রচার করেছিলাম, কিন্তু সেটা আজকের সেমিনারের যে বিষয়বস্তু সেখান থেকে বেশি যাবে না এবং আলোচকদের থেকেও দূরে নয়। আমি একটু সন্দিহান যে হাসান আজিজুল হক সম্পর্কে রাঢ়বঙ্গ তার কথা সাহিত্যে ঠিক কতটা স্থান দখল করেছে এই সম্পর্কে আমাদের দুইজন আলোচক যতটা কম পরিমাণ বলেছেন, সম্ভবত হাসান আজিজুলের লেখায় ওই পরিমাণটা তত কম নয়। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখা এখানে নাম উচ্চারিত হয় নাই, সেই লেখাগুলো আসলে রাঢ়বঙ্গের অভিজ্ঞতা থেকে লেখা। এখানে 1-2টার নাম বলা হয়েছে মাত্র, কিন্তু সেটা আমার বলার উদ্দেশ্য নয়। আমি ওয়াসি আহমেদের বক্তব্য থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধার করব। সেই পয়েন্টটা হলো যে 80-85 পর্যন্ত যে হাসান আজিজুল হক এবং তার পরবর্তী যে হাসান আজিজুল হক, এই দুইয়ের মধ্যে একটা গুরুতর তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এই পার্থক্যকে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে 80 দশক পরবর্তী রাজনৈতিক সাংস্কৃতিক বিরাট পট পরিবর্তন দিয়ে পড়ে আসছি। ওইভাবেই পড়তে হবে তা না, কিন্তু ঘটনাক্রমে হাসান আজিজুল হকের পরবর্তী সাহিত্যকর্ম এবং ওয়াসি আহমেদ তার দুটো উপন্যাস সম্পর্কে যা বলেছেন এবং খানিকটা আমাদের পরবর্তী আলোচক মশহুর আলমও প্রায় একই ধরনের কথা বলেছেন, তার সঙ্গে মিলিয়ে পাঠ করা যায়। আমি ওই পাঠ করার ব্যাপারটাকে আজকের প্রাবন্ধিক দেশভাগ সম্পর্কিত হাসান আজিজুল হকের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তার সঙ্গে মিলাবো। তবে আজকের প্রাবন্ধিক যেই ভঙ্গিতে ব্যাপারটা পড়েছেন, আমি প্রকৃতপক্ষে তার এক ধরনের বিপরীত সিদ্ধান্তে পৌঁছাবো। অ্যাস্থেটিক্যালি আমি মশহুর আলমের কাছ থেকে ওই অ্যাস্থেটিক্যাল অংশটা ধার নেব যে কথা সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা যে জিনিসটা হয়ে যায়, আমি সাধারণত আমার লেখায় কথাটা এইভাবে ব্যবহার করি, যে লেখাটা হয়ে যায় সেটা হলো সম্পূর্ণ অন্য জিনিস এবং কোনো মেকি জিনিস হয় না। যেটা আসল কথাটা নিশ্চয়ই কোট আনকোট বলবো আমরা, মানে যে জিনিস হয়ে যায় সেই জিনিস ধরে আপনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। কারণ অ্যাস্থেটিক্যালি একটা জিনিস একটা ব্যাপার একটা শেপ, অ্যাস্থেটিক্স একটা শেপ। ইনফ্যাক্ট যে কোনো অ্যাস্থেটিক্যাল ক্রিয়েশন সে শুধু একটা শেপ। যে জিনিস একটা খুব চমৎকার একটা শেপ হয়ে গেছে তার উপর আপনি বাজি ধরতে পারেন, কারণ খুব অথেন্টিক, খুব বিতর্কত একটা তুঙ্গ অনুভূতি ছাড়া আসলে এই জিনিস হয় না। হাসান আজিজুল হকের যে জিনিস হয়েছে এই বিষয়ে প্রায় কারো কোনো সন্দেহ নেই। তার রাজনৈতিক পাঠ নিয়ে কিছু সন্দেহ থাকতে পারে, তার সারা জীবনের কর্মকাণ্ড একসঙ্গে মিলালে কারো রাজনৈতিক সাংস্কৃতিক নানা বিষয়ে বিতর্ক উত্থাপিত হতে পারে, কিন্তু এর বাইরেও অ্যাস্থেটিক্যাল রিডিং এর নানান ধরনের স্কোপ আছে, যেটা মশহুর আলম বললেন। আমি সেখান থেকে সেই অংশটা ধার করব। হাসান আজিজুল হক আমাদের 50-এর দশকের লেখক। আসলে তিনি 60-এর দশকে লেখালেখি করেছেন, কিন্তু নানান বিচারে 50-এর শেষ ভাগে তার বেশ বিকাশ ঘটেছে এবং ওই জেনারেশনের সঙ্গে তার মিল যথেষ্ট পরিমাণে ছিল, যে জেনারেশনটাকে নানান কারণে আমরা বাংলাদেশ ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন বলে থাকি। এই জেনারেশন কিছুদিন আগে বেশিরভাগ লোক গত হয়ে গেছেন, এখন আর তারা নেই বললেই চলে। 50-এর দশকে দুইটা বিপরীত ধারার টানা পড়েন আসলে আমাদের ওই মানুষদের, এই বড় বড় মানুষদের তৈরি করেছিল। একদিকে 47-এর দেশভাগজনিত অভিজ্ঞতার কারণে যে নতুন রাষ্ট্র পেয়েছে, এখন আমাদের এখানে একটু ভুলভালভাবে
48-52 এসব সাল থেকে মানুষ পাকিস্তান বিরোধী হয়ে উঠেছিল বলে বলা হয়। কোনো ধরনের অ্যাস্থেটিক্যাল ক্রিয়েশনে এটা আসলে প্রমাণিত হয় না। এই ঘটনা ঘটেছে আরো পরে, লেট 60s। ওই সময়ে ওই ক্রিয়েশনটা অত্যন্ত প্রবল ছিল প্রত্যেকের মধ্যে। তারা মুসলমান সম্প্রদায় নিয়ে লিখছেন, তারা ওই অনুভূতিগুলো নানানভাবে ব্যক্ত করছেন, এবং একই সঙ্গে নতুন পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের পশ্চিমাংশের সঙ্গে ক্ষমতা কাঠামোর সঙ্গে তার যে নতুন একটা দ্বন্দ্ব বিক্ষোভ তৈরি হচ্ছে, তারও পর্যাপ্ত পরিচয় আমরা 50-এর দশকে লেখকদের লেখার মধ্যে পাচ্ছি। এই দুই দ্বন্দ্ব বিক্ষোভই আমার বিবেচনায় আরো জটিল আলোচনার আমাদের প্রয়োজন হবে। আমাদের 50-এর দশকে এত বড় মাপের লেখক এবং মানুষদেরকে তৈরি করেছিল, 60-এর দশকে সেটা কন্টিনিউ করেছে, এবং 70-এর পর থেকে আমরা অত বড় মাপের মানুষজন আসলে খুব কম পেয়েছি। কি কি কারণে পাই না সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের করতে হবে যদি আমরা আমাদের জনগোষ্ঠীর বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিশীল ইতিহাস রচনা করতে চাই। হাসান আজিজুল হক তাদের একজন। হাসান আজিজুল হক অন্য 10 জনের মতো ওই সময়ের যে প্রধান সংকটগুলো, প্রধান ডিসকোর্সগুলো, সেগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এখানে কথা উঠেছে যে তার মধ্যে মার্ক্সবাদী একটা টান ছিল, যদিও মার্ক্সবাদকে কিভাবে শিল্পে রূপান্তরিত করতে হয় এবং আড়াল করতে হয় তিনি সেটা জানতেন বলে মশিউর আলম বলেছেন। সব গল্পের ক্ষেত্রে হয়তো সেটা বলা যাবে না, ওই জেনারেশনে প্রায় কারোর ক্ষেত্রে এটা বলা যাবে না। বহু লেখক ওই সময়ে শওকত আলী তাদের লেখার মধ্যে আসলে ঘোরতরভাবে সক্রিয়ভাবে এই জিনিস প্রচার করেছে, এবং অন্য অনেকের মতো ওই সময় মডার্নিস্ট একটা অ্যাটিটিউড প্রত্যেক লেখকের মধ্যে আছে, টান। নতুন ভাবে এখানে মডার্নিজমের ব্যাপারগুলো লোকে আত্মসাৎ করছে, সেটা জীবনযাপনে যেমন, বিশ্বাসের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনি সাহিত্য ক্ষেত্র তেমনি। এই দুই প্রধান ডিসকোর্সের সঙ্গে যদি ধরা যাক আমরা সোশ্যালিস্ট রিয়েলিজম ব্যাপারটা, সোশ্যালিস্ট রিয়েলিজম খুব বড় প্রেক্ষাপট, অনেক বিশাল পরিসর, বহুতলে বিভক্ত এবং নিখুঁত বর্ণনা, এই ধরনের একটা ভঙ্গি আমরা ওই সময়ের প্রধান কল্পকারদের মধ্যে পাবো। ইলিয়াসের মধ্যে এটা আছে, এটা শওকত আলীর মধ্যে আছে, এবং হাসান আজিজুলের মধ্যে সবচেয়ে ভালোভাবে আছে। এই একটা প্যারাডাইমের মধ্যে আমরা হাসান আজিজুল হকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলো অনেক দূর পর্যন্ত ব্যাখ্যা করতে পারবো বলে মনে হয়। প্রশ্নটা হলো এর মধ্যে রাঢ় ভঙ্গির ব্যাপারটা কি? মশিউল ভাই ঠিকই বলেছেন এবং ওয়াসিফ ভাই যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছে। আপনারা খেয়াল করবেন, হাসান আজিজুল হক তো আসলে খুবই বড় লেখক, ফলে তার অ্যাস্থেটিক্যাল ভেঞ্চারটার মধ্যে একটা দারুণ মাপ ছিল, গভীরতা ছিল, আবিষ্কার ছিল। খেয়াল করে দেখেন, ওই পার থেকে যারা এই পারে লেখকরা এসেছে, এরা প্রত্যেকেই কিন্তু এই রিয়েলিজমের সংকটে ভুগেছে। আপনি কি শওকত ওসমানের ক্ষেত্রে খেয়াল করেছেন যে শওকত ওসমানের জননী এবং তারপরে লেখাগুলো আকাশ পাতাল পৃথক? শওকত ওসমান যে পরবর্তী সারা জীবন রূপক এবং প্রতীকী গল্প লিখলেন, এটা কি এমনি এমনি ঘটেছে? তার এতগুলো যে রূপকী প্রতীকী গল্প তিনি যে রিয়েলিজমে আর গেলেই না, এটা কি এমনি ঘটেছে? আপনি কি আব্দুল মান্নান সৈয়দের গল্প পড়েন নাই? আপনি কি দেখেন না যে সেই রিয়েলিজমের ভারী সংকট আছে? আপনি কি এটা কখন, আমি বলছি না যে এটা 2-2-4 মিলাতে হবে, লিটারেচার আর্ট কখনো এইভাবে কাজ করে না, কিন্তু আপনি কি দেখেন না যে মাহমুদুল হক আশির পর আর লিখছেন না একটাও? আপনি কি বুঝতে পারছেন না যে এই ব্যাপারগুলোর মধ্যে গভীরতর হিস্ট্রিক্যাল, বায়োগ্রাফিক্যাল, অ্যাস্থেটিক্যাল, রিয়ালিস্টিক্যাল নানান ধরনের এলিমেন্ট ক্রিয়া করছে? আপনি ব্যাখ্যা করতে পারছেন না। সেই তুলনায় আপনি দেখবেন হাসান আজিজুল হক নিজেকে আশ্চর্য রকমের বাঁচিয়ে নিয়েছেন। হাসান আজিজুল হক কিন্তু রিয়েলিজমের মধ্যে থাকতে পেরেছেন, এবং এই রিয়েলিজমের মধ্যে থাকার মাধ্যমে আমি সুখী যে আমাদের দুজন আলোচক এই উল্লেখ করেছেন। একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল যে তিনি রাজশাহীর যেই পার্সপেক্টিভের মধ্যে, হাসান তো আসলে ঠিক নাগরিক জীবনকে তার লেখালেখির মধ্যে প্রধানভাবে কখনো আশ্রয় করেননি, তিনি গ্রামীণ জীবনে ছিলেন, এবং তার শৈশবের সেই অভিজ্ঞতার সঙ্গে তিনি খুলনায় ছিলেন। খুলনার অভিজ্ঞতা ভূপ্রাকৃতিক দিক থেকে কতটা এসছে আমি সেটা পরিষ্কারভাবে বলতে পারবো না, কিন্তু রাজশাহীর বরেন্দ্র অঞ্চল যে হাসান আজিজুল হককে বিশেষভাবে সাহায্য করেছিল অ্যাস্থেটিক্যালি আমি এভাবে নিশ্চিত যে ওই যে বরেন্দ্র অঞ্চল, তার যে রুখা লাল ভূমি, অপেক্ষাকৃত কম গাছ, এবং তার যে প্রচন্ড রকম রোদ তেজ, এই ব্যাপারগুলো তার পূর্বতন লাল মাটির রাঢ় ভূমির সঙ্গে যে দারুণভাবে একাকার হয়ে একটা নতুন ভাষা, প্রতিবেশ এবং চারপাশ তৈরি করে নিয়েছিল তার গল্পের জন্য, তৈরি করতে সাহায্য করেছিল। এবং এই দুই সহায়তার মাধ্যমে হাসান আজিজুল হক তার রিয়েলিস্টিক ব্যাপারটাকে, তার রিয়েলিস্টিক শিল্প তত্ত্বকে শেষ পর্যন্ত যে অসাধারণভাবে বাঁচিয়ে রেখে গেছিলেন, অন্তত 85-90 পর্যন্ত, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি এই কারণেই মনে করি যে হাসান আজিজুলের ক্ষেত্রে রাঢ়ভঙ্গের ব্যাপারটা আমাদের দুই আলোচক যতটা বলেছেন, আমি মনে করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আমাদের আজকের প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গিতে নয়, বরং অ্যাস্থেটিক্যাল দৃষ্টিভঙ্গিতে। এবং ওই অ্যাস্থেটিক্যাল দৃষ্টিভঙ্গিটা, আপনি ধরেন এখানে আমাদের আলোচক ওয়াসি আহমদ, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কিছু গল্পের নাম বলেছেন। একটা গল্পের নাম
আরো বলতে পারতেন তিনি একটা অসামান্য গল্প ভূষণের একদিন। আপনি একদম শুধু অন্য কোনো দৃষ্টিকোণ থেকে না, এটা তো গল্প হিসেবে অসামান্য, কিন্তু অন্য কোনো দৃষ্টিকোণ থেকে না, আপনি স্রেফ গাছগাছালি কি ব্যবহৃত হয়েছে কোনগুলো এটার একটা বর্ণনা নেন, তাহলে আপনি বুঝবেন যে আমি আসলে ভূপ্রকৃতি এবং তার রাঢ়বঙ্গের অভিজ্ঞতার কথা কি বলতে যাচ্ছি। ওখানে দেখবেন যে গাছের বর্ণনা এবং ওই গাছগুলো কিরকম, এটা কিন্তু আসলে পূর্ববঙ্গের যে খুবই প্রচুর গাছ পাতা সংক্রান্ত সমৃদ্ধ যে গাছ এবং অনেক গাছ একসঙ্গে ঝোপঝাড় হয়ে থাকে, এই ধরনের কোনো বর্ণনা কিন্তু আচার্যের লেখার মধ্যে নাই। ওটা কিন্তু আলাদা একটা গাছের বর্ণনা দিচ্ছে, অনেক দূর পর্যন্ত রুক্ষ ফাঁকা এই ধরনের বর্ণনা আছে। ফলে তিনি এই কাজটি যথাযথভাবে করতে পেরেছিলেন এবং তার ক্ষেত্রে এই দুটোর যে সামঞ্জস্য তিনি রচনা করতে পেরেছিলেন, এটি হলো একজন